থেকে খালাতো বোনের বিয়ে খেতে এসে নিজের বিয়ের বিয়েতে বসতে হবে শুনে থ হয়ে গেছে জাঙ্কুক। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, তবে মস্তিষ্ক টকবক করে ফুটছে। এয়ারপোর্ট থেকে সোজা ছোট খালার বাড়িতে এসেছে, আর আসার 10 মিনিট পরই শুনছে বর পালিয়ে গেছে গার্লফ্রেন্ডের সাথে। বর ছাড়া বরযাত্রী কি করতে আসবে? তারা কল করে তের বাবার কাছে মাফ চেয়েছেন। তের বাবা এখন কি করবেন? তার মেয়ের কি হবে? টেনশনে প্রেশার লো হয়ে নিচে পড়ে গেছেন। মাথায় পানি ঢেলে ওনাকে কিছুটা স্বাভাবিক করা হয়েছে, কিন্তু একটা কথা বলছেন না তিনি। রাগে থরথর করে কাঁপছেন শুধু। আদরের মেয়ের সামনে কোন মুখে দাঁড়াবেন তিনি? কি জবাব দেবেন মেয়েকে? তে এখনো কিছুই জানে না। বাড়ির ভেতরে রয়েছে এখনো, ওকে সাজানো হচ্ছে। বিয়ে বাড়ি পুরো শোক সভায় পরিণত হয়েছে। হই হই রই রই ডিজে গান সব থেমে গেছে। এমন এক মুহূর্তে জাঙ্কুকের বাবা বলে উঠল, বিয়ে আজকেই হবে। তারপর আর কি, জাঙ্কুককে বলির পাঠা বানানো হয়েছে। বেচারা এই কথা শোনার পর থেকে সাপের মতো ফুসফুস করছে। কোন দুঃখে বিয়ে খেতে এসেছিল। বিয়েকে সবাই পছন্দ করলেও জাঙ্কুক করতো না ছোট থেকেই। মাটিতে লেটা দিয়ে বসে খেলা ওর সবচেয়ে অপছন্দ। নিজে তো খেলবেই না, অন্য কাউকে খেলতেও দেবে না। গ্রামে নানু বাড়িতে বেড়াতে যাওয়ার পর তেকে দেখে 100 হাত দূরে থাকতো, কারণ তে জাঙ্কুককে দেখে দৌড়ে যেত ওর কোলে চড়ার জন্য, আর গিয়ে নিজের গায়ের ধুলো বালি মাটি জাঙ্কুকের গায়ে লাগিয়ে দিত। তখন জাঙ্কুক না পারতো তেকে মারতে, না পারতো সহ্য করতে। বেচারা সাপের মতো ফুসফুস করে নিজেকে শান্ত করত। আর আজকে কিনা সেই তেকে বিয়ে করতে হবে, যাকে ও দু চোখে দেখতে পারে না। ওর কথা স্মরণ হলে রাগে মাথা ফেটে যায়। ছোটবেলায় নানু বাড়িতে বেড়াতে যাওয়ার পর কি জ্বালানটাই না জ্বালাতো, তখন থেকে দু চোখে দেখতে পারে না। বিয়ের হই হুল্লোড় ডিজে গান আবার শুরু হয়। সবাই খুশি হলেও জাঙ্কুক কোনোভাবেই খুশি হতে পারছে না। কিভাবে খুশি হবে? ওর 30 বছরের সিঙ্গেল জীবনের ইতি ঘটতে চলেছে, তা ওর অপছন্দের মেয়ের সাথে। ডাক্তারি পড়া শেষ করে কানাডাতেই ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছে। তারপর 15 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল গত 3 বছর আগে। তখন দুবার দেখেছিল তেকে, তারপর আর দেখা হয়নি। জাঙ্কুককে একটা রুমে রেস্ট নেওয়ার জন্য পাঠানো হয়েছে। রুমে এসে মাকে কাছে ডাকলো, এসব কি হচ্ছে আম্মু? আসলাম বিয়ে খেতে, আর এখন নিজের বিয়ে করতে হচ্ছে? বয়স তো কম হয়নি, বিয়ে তো করতেই হবে একদিন না একদিন। তাহলে আজকে করলে সমস্যা কোথায়? আমি ওকে বিয়ে করব না। কেন, কি সমস্যা? তে স্মার্ট, সুন্দর, শিক্ষিত মেয়ে, তোর পাশে ওকে দারুণ মানাবে। ও কি আমার পছন্দ হয়েছে, ও কি বউ বানাবো। ওকে বাড়ির বউ না বানালে আমি ওই বাড়িতে আর ফিরবো না। কপাল ভুরু কুচকে কিছু সময় মায়ের দিকে তাকিয়ে রইল জাঙ্কুক। ওর বাড়ির বউ হওয়ার সাথে তোমার বাড়ি ফেরার কি সম্পর্ক? তেকে আমার পছন্দ হয়েছে, ওকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি আমি। ওকে বউ বানাতে হবে, এটাই আমার শেষ কথা। ফাইনালি বিয়েটা সম্পূর্ণ হয়। তে রোবটের মতো বসে রয়েছে, পাশেই বসে রয়েছে আরেক রোবট। তে ঘাড় ঘুরিয়ে একবার জাঙ্কুকের মুখের দিকে তাকায়। জাঙ্কুক গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর দিকে। জাঙ্কুকের ওই চাহনি দেখে মাথা ঘুরে উঠে তের। এই রোবটের সাথে কিভাবে থাকবে? এই রোবটের আদৌ কোনো অনুভূতি আছে কিনা সন্দেহ আছে। দুলতে দুলতে স্টেজের উপরেই কাত হয়ে শুয়ে পড়ে। চোখে দেখছে সর্ষে ফুল। দুনিয়ায় ছেলের অভাব পড়েছিল, বিয়েটা না হয় আরো 2-4 দিন বা 10 বছর পর করতো, কোনো সমস্যা নেই তো তের। কনে বিদায় হয়, যাওয়ার সময় তের সে কি কান্না, সে কিছুতেই যাবে না। এদিকে বাড়িতে ফিরে কোনো কথা না বলে নিজের সুটকেসটা নিয়ে সোজা নিজের রুমে চলে আসে জাঙ্কুক। বউ আর বাসন গোল্লায় যাক। সুটকেস থেকে টাওয়াল, ট্রাউজার আর টি শার্ট বের করে ওয়াশরুমে প্রবেশ করে, ড্রেস চেঞ্জ করে রুমে আসে। তারপর রুম অন্ধকার করে বেডে শুয়ে পড়ে। বাকি চিন্তা ভাবনা আগামীকাল করা যাবে, এখন ঘুমানো যাক। এইদিকে তে সোফায় বসে আছে, নড়ছেও না চড়ছেও না। বেচারির মুখের রং ফ্যাকাশে হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল এখনো বুঝতে পারছে না। সবিনকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খাবে তে। এই সবিন হচ্ছে ওই ছেলে যার সাথে তের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে ঠিক হওয়ার আগে দুজন যখন দেখা করেছিল, তখন তে বারবার জিজ্ঞাসা করেছিল বিয়েতে কোনো সমস্যা বা অমত আছে কিনা। তখন ডাইরেক্ট অস্বীকার করেছিল। আর এখন কিনা লুচ্চা বদমাশ শয়তান। বিয়ের আগে তো খুব দাঁতপটি বের করে বলেছিল প্রেমও করেনি কোনোদিন, আর আজকে বিয়ের দিন গার্লফ্রেন্ড নিয়ে পালিয়ে গেল। একমাত্র ওই শয়তান সবিনের জন্য ওর বিয়ে জাঙ্কুকের সাথে হয়েছে। সামনে পেলে টুকরো টুকরো করে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দেবে। জাঙ্কুকের মা 1 গ্লাস জুস নিয়ে আসে তের জন্য। তে খেতে না চাইলেও জোর করে খাইয়ে দেয়। রুমে যা, লেহেঙ্গা চেঞ্জ করে ফ্রেশ হয়ে হালকা কিছু পরে নিস। আচ্ছা বলি তে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ভঙ্গুর হয়ে এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে শুরু করে। জাঙ্কুকের মা দেখে তের সুটকেসটা নিচেই রয়ে গেছে। সুটকেসটা হাতে নিয়ে তের পেছন পেছন যান। তেকে গেস্ট রুমে প্রবেশ করতে দেখে ডেকে উঠেন, তে
ওইদিকে কোথায় যাচ্ছিস? রুমে যাচ্ছি, সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু ওই রুমে কেন? এখন তোরা দুজন স্বামী স্ত্রী, দুজন এক রুমেই থাকবে আজকে থেকে। তাড়াতাড়ি এই রুমে। না, আমি ওই রুমে যাব না। তোমার ছেলে দেখলে খ্যাক খ্যাক করে উঠবে, আগের মতোই। কিচ্ছু বলবে না এখন। এখন কি তোদের সম্পর্ক আগের মতো আছে নাকি? তে গেস্ট রুমে ঢুকে যায়। ও জীবনেও জাঙ্কুকের রুমে যাবে না। ক্লাস 3-তে থাকতে একবার ও রুমে ঢুকেছিল, ভুল করে একটা শোপিস ভেঙে ফেলেছিল। সেই জন্য কি জোরে চড় মেরেছিল ওর গালে ভুলে নিতে। তারপর মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল আর জীবনেও ওই না কিছু অহংকারী গম্ভীর বদ মেজাজি জাঙ্কুকের রুমে আর সামনে কোনোদিন যাবে না। তারপর থেকে তেও জাঙ্কুককে পছন্দ করে না, ওর সামনেও যায় না সহজে। অতি প্রয়োজন হলে তখনই যেত। এদিকে জাঙ্কুকের মা গেস্ট রুমে প্রবেশ করে। তে চল এখান থেকে, এভাবে কোনোদিন তোদের দুজনের সম্পর্ক ঠিক হবে না। নিঃসন্দেহে তুই একজন ভালো মেয়ে, আমার ছেলেও ভালো একজন ছেলে। ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেসব নিয়ে এখনো রেষারেষি করবি দুজন? এখন তোরা দুজন স্বামী স্ত্রী, হালাল সম্পর্ক তোদের। তোরা এখন একে অপরের পরিপূরক। দুজনের চেষ্টা করতে হবে সম্পর্ক স্বাভাবিক করার। এভাবে দূরে দূরে থাকলে তো আর হবে না মা, বোঝার চেষ্টা কর। তে কিছু বলে না, চুপ রইল। ভালো লাগছে না, বেশি কিছু ভাবতেও ইচ্ছে করছে না। নিজে থেকেই গেস্ট রুম থেকে বেরিয়ে জাঙ্কুকের রুমের সামনে এসে দাঁড়ায়। সুটকেসটা হাতে নিয়ে ভিতরে প্রবেশ করে। অন্ধকারে খুঁজে খুঁজে রুমের লাইট অন করে। সাথে সাথে পুরো রুম সাদা আলোয় আলোকিত হয়ে যায়। বেডের দিকে তাকিয়ে দেখে উপর হয়ে শুয়ে আছে জাঙ্কুক। জাঙ্কুকের সাথে এক রুমে থাকতে হবে ভাবতেই হার্টবিট বেড়ে যায়। পুরো শরীর জুড়ে শিহরণ খেলে যায়। মৃদু কাঁপতে থাকে পুরো শরীর। সুটকেসটা খুলে ভেতর থেকে জামা পায়জামা আর ওড়না নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। লেহেঙ্গা চেঞ্জ করে নেয়। তারপর লেহেঙ্গা হাতে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রুমের ডোর লক করে একটু একটু করে বেডের দিকে এগিয়ে যায়। আর একটু একটু করে ওর হার্টের শব্দ বাড়তে থাকে। হাত দিয়ে বুক চেপে ধরে রইল কিছুক্ষণ, কিন্তু অবাধ্য হৃদযন্ত্র থরথর করে কাঁপতেই থাকে। কাঁপতে কাঁপতে বেডে উঠে শুয়ে পড়ে কিনার ঘেঁষে। বেডের মাঝ বরাবর শুয়ে আছে জাঙ্কুক। ওর ভারী শ্বাসের শব্দ তের কানে ভেসে আসছে। সেই সাথে জাঙ্কুকের গা থেকে ভেসে আসছে পুরুষালী ঘ্রাণ। দম আটকে নেয় তের। কেমন হাঁসফাঁস লাগছে এই মুহূর্তে। জাঙ্কুকের পাশে শুয়ে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে। চোখ বন্ধ করে নেয়। সাথে সাথে চোখের সামনে ভেসে ওঠে জাঙ্কুকের চেহারা। ধপ করে চোখ খুলে তাকায়, আবার ঘাড় ঘুরিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। ডিম লাইটের আলোয় বোঝা যাচ্ছে না জাঙ্কুকের চেহারা। জাঙ্কুকের দিকে ঘুরে চোখ বন্ধ করে নেয়। আবার অনুভব করার চেষ্টা করে ওরা দুজন হাজবেন্ড ওয়াইফ। বিয়ে হয়ে গেছে দুজনের। আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওর সাথেই থাকতে হবে। সকালে ঘুম হালকা হয়ে আসে জাঙ্কুকের। কাত হয়ে চিত হয়ে শোয়া। অনুভব করে বুকের উপর অনেক ভারী কিছু রয়েছে। কোল বালিশের ওজন তো এত বেশি না। ভালোভাবে বুকের দিকে তাকাতেই দেখে ওর বুকের উপর তো কোল বালিশ নয়, আস্ত একটা মানুষ শুয়ে আছে। তা মেয়ে মানুষ। এক ছটকায় বুকের উপর থেকে তেকে বেডে ফেলে দেয়। ধরপড়িয়ে নিজেও শোয়া থেকে উঠে বসে। তে নিজেও লাফিয়ে শোয়া থেকে উঠে বসে। দুজনের দৃষ্টি আটকায় একে অপরের মুখের দিকে। দুজনের পূর্বের ঘটনা স্মরণ হতে কিছুটা সময় লাগলো। এই তুই এখানে কি করছিস? কখন এসেছিস এই রুমে? আমার বুকের উপর শুয়ে কি করছিলি? তের চোখ বড় বড় হয়ে যায়। ও জাঙ্কুকের বুকের উপর শুয়েছিল? সিরিয়াসলি? কিরে, কথা বলছিস না কেন? আমি কখন আপনার বুকের উপর শুয়েছিলাম? আমি তো বেডের এই কিনারে ঘেঁষে শুয়েছিলাম। আমি মিথ্যে বলছি? হাতের মতো শরীরটা নিয়ে তো আমার বুকের উপরে শুয়েছিলি। একদম মিথ্যে দোষারোপ করবেন না আমাকে। আর আমার শরীর হাতির মতো না, বুঝতে পারছেন? মাত্র 40-এর উপর 8 কেজি ওজন আমার। আর বুকের উপর শুয়ে থাকার কোনো শখ বা ইচ্ছে আমার নেই। নিশ্চয়ই আপনি নিজেই আমাকে আপনার বুকের উপর তুলেছিলেন, আর এখন আমার দোষ দিচ্ছেন? কোন বদ মতলবে আপনি এই কাজটা করেছিলেন? তের কথা শুনে মুহূর্তেই জাঙ্কুকের রাগ টগবগিয়ে উঠল। উচ্চস্বরে আম্মু বলে ডাকলো। সাথে সাথে জাঙ্কুকের মা এসে ওটো ছেলেকে ধুলাই করে দিল। একদম বের হবি না তে এই রুম থেকে। এই রুম এখন থেকে তোর। যতটা জাঙ্কুকের, ঠিক ততটাই তোর অধিকার রয়েছে। এই বাড়ির সবকিছুতেই তো তোর অধিকার এখন। কারো কথা শুনে এই রুম থেকে বের হবি না। গতকাল থেকে জাঙ্কুকও তোর, ওকে কিছুতেই ছাড়বি না। মায়ের কথাগুলো শুনে ফুঁসে উঠল জাঙ্কুক। একদম না, তে কিছুতেই এই রুমে থাকবে না। আর ও যদি থাকে তাহলে আমি থাকবো না। উল্টাপাল্টা কথা এখন বাদ দে। দুনিয়া উল্টে গেলেও ও এখানেই থাকবে। বিয়ে করেছিস, এখন থেকে ওর দায়িত্ব তোর। জাঙ্কুক রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে চলে গেল। সকালের খাওয়া শেষে বাড়ি থেকে বেরিয়ে যায় জাঙ্কুক। স্কুল কলেজের বন্ধুদের সাথে দেখা করতে যাবে। সারাদিন আর ফিরবে না বাড়িতে। আশ্চর্য, তেকে দু চোখে দেখতে ইচ্ছে করছে না। তেকে দেখলেই রাগ বেড়ে যাচ্ছে তরতর করে। ছোটবেলায় দেখলেই যতটা রাগ হতো তার চেয়ে কয়েক গুণ বেশি রাগ হচ্ছে এখন। ইচ্ছে তো করছে এক আছাড়ে তের
অবলীলা সাঙ্গ করে দিতে। এইদিকে জাঙ্কুকের বেরিয়ে যাওয়া দেখতেই তে ভেঙচি কাটে, দেখলেই ইচ্ছে করে মাথা ফাটিয়ে দিতে। রাতে বাড়ি ফিরে জাঙ্কুক সকালে খাওয়া দাওয়া একসাথে করে, খাওয়া শেষ করে আগে আগে রুমে চলে আসে তে। কে জানে ওই বদলোকটা রুমে এসে যদি ডোর লক করে দেয় তাহলে তে ওকে সাহায্য করবে কিভাবে। রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েতে একটু পরে রুমে আসে জাঙ্কুক। ডোর লক করে বেডের দিকে তাকাতেই মেজাজ তুঙ্গে উঠে যায়। বেড থেকে নাম, তোর সাথে এক বেডে ঘুমাবো না, তুই নিচে ঘুমাবি। বেড থেকে একটা বালিশ তুলে ছুড়ে দেয় জাঙ্কুকের দিকে। বালিশটা ক্যাচ ধরে জাঙ্কুক। আপনি নিচে ঘুমান। রেগে তের দিকে তাকিয়ে রইল জাঙ্কুক, তারপর চিৎকার করে বলে উঠল, তের বাচ্চা, সবে মাত্র গতকাল বিয়ে হলো, এখনই বাচ্চা কোথা থেকে আসবে? পাগল হয়ে গেছেন নাকি? লাফিয়ে বেডে উঠে যায় জাঙ্কুক। ধর পড়িয়ে শোয়া থেকে উঠে বসেতে তের দুপাশে দু হাত দিয়ে ওর দিকে ঝুঁকে যায় জাঙ্কুক। দুজনের মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে কটমট করে বলে, কি বললি? আবার বল। কি বলেছি মনে নেই নাকি তোর? না, বের হ আমার রুম থেকে। হব না। রুম আপনার একা নাকি? এই রুম আমারও। এই রুমে থাকবো নাকি থাকবো না সেটা আমার ইচ্ছে। এই রুম থেকে কখন বের হব, কখন আসবো সেটাও আমার ইচ্ছে। আপনার ভালো না লাগলে ওই যে দরজা আছে ওখান থেকে বেরিয়ে যান। তে আসতে বললো শুনতে পাই আমি। তুই ভয় পাস না আমাকে? আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে দেখে ভয় পেতে হবে? বাঘ ভাল্লুকের মতো কামড় দিয়ে খেয়েও ফেলতে পারি। এই কথা জাঙ্কুকের মুখ থেকে বের হতে দেরি, তবে এই কাজ বের করতে দেরি হয় না। একটু সোজা হয়ে জাঙ্কুকের টি শার্টের উপর দিয়ে ওর বুকে নিজের দাঁত বসিয়ে দেয়। হতভম্ব হয় জাঙ্কুক। রাক্ষস নাকি এই মেয়ে? ব্যথা পেয়ে তেকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। এত জোরে দাঁত বসিয়ে ধরেছে যে মনে হচ্ছে বুকের চামড়ায় উঠে যাবে। তের বাহু ধরে বলে, তে ছাড় বলছি, নয়তো কিন্তু তোর কপালে দুঃখ আছে। ঠেলে ঠুলে নিজের থেকে দূরে সরিয়ে দেয় তেকে। সোজা হয়ে বসে জাঙ্কুক। তে একটু সরে যায় ওর কাছ থেকে। জাঙ্কুক বুকে হাত চেপে ডলা দেয় কয়েকটা। তেও তাকায় জাঙ্কুকের বুকের দিকে। ফর্সা বুকে তের সিলমোহর বসে গেছে। জাঙ্কুক রেগে তের দিকে তাকায়। রাক্ষস নাকি তুই? কি করেছিস? জীবনে দ্বিতীয়বার আমাকে কামড় খাওয়ার শখ একেবারের জন্য মিটিয়ে দিলাম। টি শার্ট ঠিক করে একটা বালিশ হাতে তুলে নেয় জাঙ্কুক। বালিশ দুই হাতে ধরে তের দিকে এগিয়ে আসে। ডাক্তারের কাজ মানুষ সুস্থ করা, এসব না। তাই ভুলেও এই কাজ করতে আসবেন না ডাক্তার সাহেব। জীবনে অনেক মানুষ সুস্থ করেছি, একজন খুন করলে কিছুই হবে না। তে লম্বা হয়ে শুয়ে পড়ে। জাঙ্কুকের দিকে তাকিয়ে হেসে বলে, এখন সুবিধা হবে আপনার জন্য। তে জানে জাঙ্কুক যাই বলুক না কেন, জানে তো মেরে ফেলবে না। রাগে ফোঁস করতে করতে হাতের বালিশটা পাশে রেখে উপর হয়ে শুয়ে পড়ে। শয়তান মহিলা, লাইট অফ করে দিয়ে আয়। তে অন্য পাশ ফিরে শুয়ে বলে, ঠেকা পড়েনি আমার, আপনার সমস্যা হলে লাইট অফ করে দিয়ে আসেন। জাঙ্কুক বুঝতে পারছে না হঠাৎ তের এত পরিবর্তন কিভাবে হলো। এই তে তো সেই তে না, যেই তে বিয়ে সম্পন্ন হওয়ার পরে ভয়ে টেনশনে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। সেই তে কিনা বিয়ের পরের দিন থেকে ওর মুখে মুখে তর্ক করছে। এটাও সম্ভব? তেকে আর কিছু না বলে জাঙ্কুক নিজেই বেড থেকে নেমে লাইট অফ করে দিয়ে বেডে এসে শুয়ে পড়ে। ভুলেও আমার বুকের উপর উঠবি না, আর এই বালিশটা তো কোনোভাবেই ক্রস করবি না বলে মাঝখানে কোরবালিশ রেখে দেয়। তে সারা শব্দ করে না। জাঙ্কুকও আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইল। ছুটির এই একটা মাস কোনোভাবে তেকে সহ্য করে নিতে পারলেই হয়। একবার কানাডা ফিরে গেলে ভুলেও আর বাংলাদেশে আসবে না। এই বিয়ে, সংসার, ভালোবাসা এসব ওকে দিয়ে হবে না। এইসব কিছুর প্রতি কোনো আগ্রহ সেই ছোটবেলা থেকেই নেই। কানাডা ফিরে যাবে, বাংলাদেশে আর ফিরবে না, এটাই ভালো বুদ্ধি। কিন্তু জাঙ্কুক ভুলে গেছে মানুষ সবসময় যা ভাবে, যেভাবে করতে চায় তা প্রকৃতির নিয়মে পরিবর্তন হয়ে যায়। আমরা চাইলেও সব হয় না। অনেকগুলো দিন পেরিয়ে যায়, দুজনের সম্পর্কের কোনো উন্নতি হয়নি, আগের মতোই রয়েছে এখনো। জাঙ্কুক সকালে বাড়ি থেকে বের হয়, দুপুরে ফিরে খাবার খেয়ে আবার বেরিয়ে যায়। মাঝরাতে বাড়ি ফিরে ততক্ষণেতে ঘুমে বিভোর। জাঙ্কুক ম্যাচিওর একজন ছেলে হয়ে এমন আচরণ করবে কেউ ভাবেনি। ভেবেছিল একবার বিয়েটা হয়ে গেলে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু জাঙ্কুক কিছুতেই দেখে মেনে নিতে পারছে না। আর এক সপ্তাহ পর জাঙ্কুকের ফ্লাইট। এই এক সপ্তাহ জাঙ্কুকের কাছে এক বছরের মতো লাগছে। সময় যেন এগোচ্ছে না। পরিবারের সাথেও সেরকম সময় পার করে না। আজ রাতে 12টার পর বাড়ি ফিরে জাঙ্কুক ড্রয়িং রুমে এসে দেখে ওর মা সোফায় বসে আছে। নতুন বউ ঘরে রেখে এত রাত পর্যন্ত বাইরে থাকার মানে কি জাঙ্কুক? এক সপ্তাহ পর তোর ফ্লাইট, এই কয়টা দিন মেয়েটাকে তো একটু সময় দিতে পারিস। ওর মনের উপর দিয়ে কি বয়ে যায় কখনো বোঝার চেষ্টা করেছিস?
তোর সামনে হাসি খুশি থাকে বলে তুই ভাবিস তে খুশি আছে। ওর কষ্ট হয় না, ওর খারাপ লাগে না। মেয়েটা সারাদিন ওই রুমের মধ্যে চুপচাপ বসে থাকে, কথা বলতে গেলে বলতে চায় না, প্রয়োজন ছাড়া রুমের বাইরে বের হয় না। মেয়েটা ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে শেষ। মাঝে মাঝে দেখি ওর চোখ মুখ ফোলা ফোলা থাকে, চোখ লাল হয়ে থাকে। কিছু বলতে গেলে শোনে না, ইগনোর করে। জোর করে কিছু বলতেও পারি না। মেয়েটার ভালো করতে গিয়ে উল্টো খারাপ করে দিলাম বোধহয়। নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হয় এখন। আমার এই সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল। জাঙ্কু কিছু বলে না, মাথা নিচু করে মায়ের সব কথা শোনে। কিছু না বলে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। জাঙ্কুক রুমে এসে দেখতে পায় তে রুমে নেই। ড্রেসিং টেবিলের উপর তের জিনিসগুলো নেই। আলমারি খুলে দেখে আলমারি ফাঁকা। তের একটা ড্রেসও নেই, হয়তো অন্য রুমে শিফট হয়ে গেছে। ওর জন্য ভালোই হয়েছে। বেশি কিছু না ভেবে টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তখনও তার মা সোফায় বসে আছে, তার মন বিষণ্ণ হয়ে আছে। জাঙ্কুক সোজা গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে, নিজে বেড়ে খেতে শুরু করে। কিন্তু আজকে কেন জানি খাবার গলা দিয়ে নামছে না। অল্প কিছু খাবার খেয়ে হাত ধুয়ে উঠে দাঁড়ায়। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও আম্মু, তুই যা। জাঙ্কুক যায় না, বুঝতে পারে কিছু একটা হয়েছে। তে কোথায় আম্মু? চলে গেছে ওর বাবার বাড়িতে। কেন? তোর জন্য। হ্যাঁ, তোর জন্যই। তুই এই বাড়িতে থাকলে তোর অনেক সমস্যা। ওর জন্য তুই নিজের বাড়িতেই থাকতে পারিস না, সারাদিন বাইরে বাইরে থাকিস। নিজের ফ্যামিলির সাথেও সময় কাটাতে পারিস না। তোর রুম দখল করেছে, তোর বাড়ি দখল করেছে, তোর ফ্যামিলিকে তোর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাই তোর সব কিছু তোকে ফিরিয়ে দিয়ে চলে গেছে। তুই আমাদের বড় ছেলে, তোর প্রতি আমাদের টানও বেশি। কতগুলো বছর ধরে তো দূরে দূরেই থাকিস, তোকে আমরা কাছে পেয়েও পেলাম না। এখানে আসিস তো আর মাত্র কয়টা দিন। এই কয়টা দিন যেন নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারিস, তাই চলে গেছে। তোর কোনো সমস্যার কারণ দেয়ার হবে না। মায়ের কথাগুলো শুনে জাঙ্কুক কিছু বলতে পারে না। কি বলতো বাবা, আমরা যেমনটা কল্পনা করি, যার সিদ্ধান্ত নেই, সেরকম কিছুই হয় না। বেশিরভাগ সময় আমাদের সিদ্ধান্ত ভুল হয়। তের বাবাকেই দেখ না, মেয়ের জন্য শত শত ছেলে দেখে একজন পছন্দ করলো, কিন্তু বিয়েটা ভেঙে গেল। তে খুব ভালো মেয়ে, তাই তোর সাথে এক প্রকার জোর করে বিয়েটা দিয়েছিলাম। ভেবেছিলাম দুজনেরই ভালো হবে, আমাদেরও একটা মেয়ে হবে, একে অপরের সাথে থাকবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেসব কিছুই হলো না। দুজনের ভালো করতে গিয়ে দুজনেরই খারাপ করে দিলাম। জাঙ্কুকের মায়ের চোখ থেকে টুপ টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। চোখের পানি মুছে নিজের রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। জাঙ্কুক কিছু সময় আগের জায়গায় দাঁড়িয়ে থাকে। মায়ের বলা কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। ড্রয়িং রুমের লাইটগুলো বন্ধ করে ধীর পায়ে রুমের দিকে এগিয়ে যায়। খালি বেড দেখেই তের কথা মনে পড়ে। রুমের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে বেডের দিকে তাকিয়ে রইল। এদিকে তে নিজের রুম অন্ধকার করে বেডে শুয়ে আছে। চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ তরল। ঘুমোতে চাইলেও ঘুম আসছে না কিছুতেই। মনের মধ্যে জমানো দুঃখ কষ্টগুলো উপচে বেরিয়ে আসছে। বুকের ভিতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। কাকে বোঝাবে এই মনের কষ্টগুলো? বাবা মায়ের কাছে বলতে পারবে না, তাহলে তারাও কষ্ট পাবে। ওর সাথে এমনটা কেন হলো? বিয়ে নিয়ে সব মেয়ের সুন্দর একটা স্বপ্ন থাকে। বিয়ের পরের দিনগুলো নিয়ে কত জল্পনা কল্পনা। ওর সব স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। নিজের জীবনের সাথে সাথে আরেকজনের জীবনও জটিল করে তুলেছে। উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে দুমড়ে কাঁদে। এইদিকে জাঙ্কুক নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। ঘুম আসছে না আজ, কেমন হাঁসফাঁস লাগছে। বেলকনির এপাশ থেকে ওপাশে পায়চারি করে। সকালে ঘুম থেকে উঠে জাঙ্কুক ঘুমিয়েছিল শেষ রাতে। মাথা ভার হয়ে আছে, তবুও বেড থেকে উঠে দাঁড়ায়। টাওয়াল নিয়ে দুলতে দুলতে ওয়াশরুমে প্রবেশ করে। অল্প সময়ের মধ্যে ড্রেস পরে তৈরি হয়ে নেয়। এইদিকে কলিং বেলের শব্দ শুনে সোফা থেকে উঠে ডোরের কাছে এগিয়ে যায়। তের ছোট ভাই কাই সকাল সকাল কে এলো? ডোর খুলে ডোরের সামনে জাঙ্কুককে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। ভাইয়া, তুমি সত্যি এসেছো? কি মনে হয়? হাত বাড়িয়ে জাঙ্কুকের হাত ছুঁয়ে দেয়। তারপর দু হাতে জাপটে ধরে খুশি হয়ে বলে, কেমন আছো ভাইয়া? কালকে আপুর সাথে আসলে না কেন ভাইয়া? আপু বললো তুমি নাকি আমাদের বাড়িতে আর আসবে না। আসবো না কেন? আজকে এসেছি, ভবিষ্যতেও আসবো। জাঙ্কুক সবার সাথে কুশল বিনিময় করে, কিন্তু তেকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, তে কোথায়? ওর রুমেই আছে, ঘুম থেকে উঠেনি এখনো। জাঙ্কুক আর কিছু না বলে তে রুমের দিকে এগিয়ে যায়। তখনও পুরো রুম অন্ধকার হয়ে আছে। ডোর খোলায় একটু একটু আলো আসছে। জাঙ্কুক তের কাছে এসে দাঁড়ায়। তে, এই তে, ওঠো। তে সারা শব্দ নেই, ঘুমে বিভোর হয়ে আছে। ইতস্ত করে তের গায়ের উপর থেকে
কাঁথা টেনে সরিয়ে নেয় জাংকুক নড়ে চড়ে উঠেতে। নাক মুখ কুচকে চোখ বন্ধ করে বলে ওঠে, ভাই আমাকে জ্বালাস না তো, ঘুমাতে দে এখন। আমি কাই না, আমি জাংকুক। চোখ মেলে তাকিয়ে দেখো, আর কত ঘুমাবে, ওঠো এখন। জাংকুকের নাম কর্ণকুহরে পৌঁছাতেই ফট করে চোখ তুলে তাকাইতে চোখের সামনে জাংকুককে দেখে কতক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তারপর তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসে, দু হাতে চোখ কষলে আবার তাকায় জাংকুকের দিকে। বিশ্বাস হচ্ছে না জাংকুক এসেছে। হাত বাড়িয়ে জাংকুকের গাল স্পর্শ করলো। যখন বুঝতে পারে সত্যি জাংকুক এসেছে, তখন চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। অবিশ্বাস্য কণ্ঠে বলে, আপনি এখানে? জাংকুক চুপ করে তের চোখের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে গেছে, ফোলা ফোলাও লাগছে অনেক। চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। সারা রাত ঘুমায়নি, পুরো রাত কেঁদেছে নাকি? আপনি এখানে কেন এসেছেন? কেন আবার? তোমার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে এসেছি। উঠে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নাও। যাবো না আমি আপনার সাথে, আর ওই বাড়িতেও ফিরে যাব না। আপনার সাথে থাকবো না আমি, অত কথা শুনতে চাই না আমি। উঠে ফ্রেশ হয়ে তৈরি হ। বললাম তো যাবো না আমি ওই বাড়িতে। কাকে রাগ দেখাচ্ছেন আপনি? আপনারা সবাই কি পেয়েছেন আমাকে? যখন যার ইচ্ছে তা চাপিয়ে দেবেন আমার উপর, আর আমি সব কিছু চুপচাপ মেনে নিব? আমার নিজের কোনো ইচ্ছে নেই? আমার নিজের জীবন নিয়ে নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? আপনারা যে যখন যা বলবে তাই পালন করতে হবে আমাকে? তোমার উপর কেউ কোনো সিদ্ধান্ত চাপাবে না। তোমার যা ইচ্ছে তাই করবে তুমি। ডিভোর্স দিন আমাকে, ধমক দিয়ে উঠে জাংকুক। ভালোভাবে বলছি, ভালো লাগছে না? দেব নাকি কানের নিচে একটা লাগিয়ে 5 মিনিটে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিবি? না হলে কিভাবে তৈরি করিয়ে নিয়ে যেতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। যাব না আমি। আর কথা না বাড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় জাংকুক। থেকে পাজা করে তুলে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ওয়াশরুমে দাঁড়িয়ে বলে, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বের হবে, নয়তো যেমন আসিস সেভাবেই নিয়ে যাব। বলি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তে মনে মনে ভাবতে থাকে, এই লোকটার কি হলো? এতদিন রুম থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আর আজ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তে স্মরণ হয় জাংকুক ওকে আজ তুমি বলে সম্বোধন করেছে। এই রাতে এত পরিবর্তন, আশ্চর্য। খাওয়া দাওয়া সেরে 11টার পর তেদের বাড়ি থেকে বেরিয়ে আসে জাংকুক তেকে সাথে নিয়ে। তে কিছুতেই আসবে না, কিন্তু বাধ্য হয় এক প্রকার জাংকুকের জোড়াজড়িতে। জাংকুকের পাশের ফ্রন্ট সিটে মুখ গোমরা করে বসে আছে তে। এক মনে ড্রাইভ করছে জাংকুক। তের কত শখ ছিল বরের সাথে লং ড্রাইভে যাবে, হাতে হাত রেখে অনেক পথ হাঁটবে, বরের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখবে। কিন্তু এই জাংকুককে দিয়ে ওর এই স্বপ্নগুলো কোনোদিন পূরণ হবে না। বেটা নিরামিষ একটা। তেও এটা বুঝে গেছে। জাংকুক একবার কানাডা ফিরে গেলে ভুলেও আর বাংলাদেশে ফিরে আসবে না। এখন হয়তো বাবা মায়ের জন্য ফিরিয়ে নিচ্ছে ওকে। কিছুদিন পর জাংকুক কানাডা ফিরে যাবে, ওর সাথে তেও যাবে। তের জন্য এমার্জেন্সি পেপারস রেডি করেছে জাংকুকের বাবা। তেও জাংকুকের সাথে কানাডা যাবে শুনে জাংকুকের মুখটা দেখার মতো হয়েছিল। বেচারা না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। গত এই কয়েকদিন একদম ভালো ছেলে, ভালো হাজবেন্ড সেজে থেকেছে। অতি প্রয়োজন ছাড়া ভুলেও বাড়ির বাইরে পা রাখেনি। জাংকুকের এই কয়েকদিনের আচরণে ওর বাবা মা বেশ খুশি। তেকে আর আগের মতো লাগেনি, হাসি খুশি লেগেছে এই কয়েকদিন। বিকেল 5টায় বাড়ি থেকে বের হয় জাংকুক আর তে। লম্বা এক জার্নি শেষে কানাডা এসে পৌঁছায় জাংকুক আর তে। নিজের ফ্ল্যাটে এসে ড্রয়িং রুমে দাঁড়ায় জাংকুক। আশেপাশে নজর বুলায় তে। জাংকুক তের সুটকেস তের দিকে ঠেলে দিয়ে গম্ভীর স্বরে বলে, তুমি ওই রুমে থাকবে, আর ওটা আমার রুম। ভুলেও আমার রুমে প্রবেশ করবে না। যা যা প্রয়োজন হবে বলবে, আমি এনে দিব। নিজের রান্না নিজে করে খাবে, আমি কাউকে রান্না করে খাওয়াতে পারবো না। আমার জন্য রান্না করতে হবে না তোমার। আমার নিজের রান্না নিজে করে খাবো। তোমার যা ইচ্ছে করতে পারো, আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসবে না একদম। বইয়ের অধিকার তো একদমই ফলাতে আসবে না। তুমি তোমার মতো, আমি আমার মতো। জাংকুকের সব কিছুই তে মেনে নেয়। তে তো ভেবেছিল হয়তো তেকে জাংকুক আরো অন্য ফ্ল্যাটে রাখবে, তের মুখ কখনো দেখবি না। কিন্তু যাই হয়েছে, যাক, খারাপ হয়নি। তে মুখ ফুটে বলে, ঠিক আছে, আপনিও আমার রুমে আমার অনুমতি ছাড়া প্রবেশ করবেন না। আমার কোনো বিষয়ে নাক গলাতে আসবেন না, স্বামীর অধিকারও ফলাতে আসবেন না একদম। অতঃপর তারা দুজন দুইজনের রুমে চলে যায়। এখানে এসে আবার তের সঙ্গে জাংকুক তার বন্ধুর পরিচয় করিয়ে দেয়। সাইনো আর জাংকুক মূলত দুই বন্ধু, তারা একসাথে কাজ করে। জাংকুক রুমে ঢুকি খাবার অর্ডার করে। তে ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, তাই সে এক প্রকার তেকে তুলে এনে জোর করে তেকে খাইয়ে দেয়। একদম শাওয়ার শেষ করে তে ড্রয়িং রুমে এসে দেখে সোফায় সাইনো বসে আছে জাংকুকের পাশে। কোন একটা বিষয় নিয়ে তারা আলোচনা করছে। তেকে দেখা মাত্রই সাইনোর চোখে মুখে
জিডিক খেলে যায়। ছেলেটা এমনিতেও হাসি খুশি স্বভাবের, অন্য সব ডাক্তারদের মতো গুরু গম্ভীর নয়। হাসি মুখে সোফা থেকে উঠে দাঁড়ায়, তের দিকে হাত বাড়িয়ে বলে, হায় তে। তে নিজেও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে সাইনের সাথে কথা বলে। তারপর তে জাংকুকের পাশে বসে নিজের হাতের ফোনটা এগিয়ে দেয় জাংকুকের দিকে, যেন ওয়াইফাই নেটটা কানেক্ট করে দেয়। জাংকুক ফোনটা হাতে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, অন্য পুরুষের সাথে কেন এত হেসে হেসে কথা বলতে হবে? হ্যান্ডশেক কেন করতে হবে? অন্য পুরুষ কোথায়? বরের বন্ধু মানে আমারও বন্ধু। বন্ধুর সাথে সবাই হেসে হেসেই কথা বলে, আর হ্যান্ডশেক করে সমস্যা কোথায়? আমার বন্ধু বলে ও তোরও বন্ধু। এখন ও যদি বলে বন্ধুর বউ মানে আমারও বউ, তাহলে তুই কি ওর বউ হয়ে গেলি? হ্যাঁ অবশ্যই। জাংকুকের শক্ত চোখ মুখ আরো শক্ত হয়ে যায়। তে কি বলে ফেলেছে বুঝতে পেরে তাড়াহুড়ো করে বলে, না না আস্তাগফিরুল্লাহ, একদমই না। ওর বউ হতে যাব কেন আমি? জেলাস ফিল করছেন নাকি আপনি? জেলাস হব কেন? হ্যাঁ ঠিকই তো, আপনি তো আমাকে বউ হিসেবে মানেনি না। এইদিকে সাইনও ওদের কথোপকথন বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আসলে সাইনও যেহেতু কানাডার নাগরিক, তাই বাংলা ভাষা ঠিকমতো বোঝে না। জাংকুক কফি বানাতে চলে গেলে তে আবারও আড্ডা ব্যস্ত হয়ে পড়ে সাইনোর সাথে। এদিকে জাংকুক কটমট করে তের দিকে তাকিয়ে থাকে। জাংকুক না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে যায়। জাংকুক নিজের কাজ নিজে করে, তের কাজ তে নিজে করে। দুজন একসাথে কখনোই কিচেনে রান্না করতে যায় না। একে অপরের সাথে দেখা হয় জাংকুক হসপিটাল থেকে ফিরে আসলে। সকালবেলা খুব একটা দেখা হয় না দুইজনের, আর দুপুরে জাংকুক ফ্ল্যাটে আসে না। এর মধ্যে প্রায় সময় সন্ধ্যার পর সাইনো ওদের ফ্ল্যাটে আসে। তের সাথে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। দুজনের সাথে গল্প সল্প করে চলে যায়। বিষণ্ণ হয়ে বেডে চিত হয়ে শুয়ে ফোন স্ক্রল করছে তে। বিকাল 4টা পেরিয়ে গেছে, অথচ এখনো দুপুরের খাবার খায়নি। ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। কোনো কারণ ছাড়াই কান্না পায়। মায়ের কাছে ছুটে চলে যেতে ইচ্ছে করে। ফোনে কথা বলতে গেলে কান্নারা বেরিয়ে আসতে চায়। এরই মধ্যে ফোনের স্ক্রিনে দেখতে পেল জাংকুকের মা কল করেছে। তে চোখের পানি মুছে কলটা রিসিভ করে। আমি এখানে আর থাকতে চাই না। কেন সেটা তো বল। জাংকুক কিছু বলেছে? বলে তো হতোই, তোমার ছেলে তো বলেই না কিছু। লাস্ট 15 দিনে তোমার ছেলে আমার সাথে টু শব্দ অবধি করেনি। আমি কথা বলতে গেলে আমাকে ইগনোর করে চলে। আমি ড্রয়িং রুমে থাকলে তোমার ছেলে ড্রয়িং রুমে আসতে চায় না। এক ফ্ল্যাটে দুজন থাকলেও আমার মনে হয় আমি একা একটা পৃথিবীতে বাস করি। এখানে আসার পর থেকে তোমার ছেলে এক রুমে, আমি অন্য রুমে। তোমার ছেলের দিকে এক হাত আগালে তোমার ছেলে 10 হাত পিছিয়ে যায়। এভাবে সংসার হয়? আমি আর থাকতে পারবো না এখানে। আমার দম বন্ধ হয়ে আসে। এভাবে আর কিছুদিন থাকলে আমি মরেই যাব। 2 দিনের মধ্যে আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। ব্যবস্থা করো তোমরা, আর না হয় টাকা পাঠাও। আমার কাছে টাকা নেই। কথাগুলো অনেক কষ্টে শেষ করলোতে 2 চোখ বেয়ে অশ্রুধারা বেয়ে চলেছে। মাফ করে দে মা, তোর জীবনটা গোছাতে গিয়ে আমরা আরো বেশি অগোছালো করে দিলাম। দোষ তো তোমাদের না, দোষ আমার কপালের। উল্টো তো আমার মাপ চাওয়া উচিত, কারণ আমার জন্য তোমার ছেলের জীবনটা এলোমেলো অগোছালো হয়ে গেছে। রাখছি, ভালো থেকো। বলি কল কেটে দেয়তে আর কথা বলতে পারবে না। অনেক বলে ফেলেছে আজ। বিয়ের প্রথম দিনগুলোতে জাংকুককে ওর পছন্দ ছিল না। আগে ভয় কাজ করতো, তারপর থেকে বিরক্তি লাগতো। কিন্তু আস্তে আস্তে জাংকুকের প্রতি একটা টান জন্ম হয়েছে, মায়া জন্মেছে, ভালোবেসে ফেলেছে। অথচ জাংকুক এসবের ধারের কাছেও নেই, সবসময় ওর থেকে দূরে দূরে থাকে। এভাবে সংসার হয় নাকি? তে থাকবে না আর এখানে। এভাবে থাকলে খুব শীঘ্রই মানসিক রোগীতে পরিণত হবে। সন্ধ্যার পরপরই ফ্ল্যাটে ফিরে জাংকুক। তে তখন সোফায় বসে টিভি দেখছিল। টিভি অফ করে বসা থেকে উঠে দাঁড়াতে জাংকুকের সাথে কথা বলতে হবে ধীর পায়ে এগিয়ে যায় জাংকুকের রুমের দিকে। তে বেশ কয়েকবার ডোর নক করে। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ভিতরে প্রবেশ করে দেখে জাংকুকের গায়ে প্রচন্ড জ্বর, চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। জাংকুক না চাইতো এক প্রকার তে জোর করে জাংকুককে খাইয়ে দিয়ে ঔষধ খাইয়ে দেয়। তারপর বলে ওঠে, 2 দিনের মধ্যে আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। কেন? থাকবো না এখানে। কেন? শুধু কেন কেন জিজ্ঞাসা করছেন কেন? আমি বাংলাদেশে ফিরে যাব। যত দ্রুত সম্ভব ডিভোর্স দিয়ে দেবেন আমাকে। আপনার লাইফে ঝামেলা করতে আসবো না আর। আমার এই মুখ আর কোনোদিন দেখতে হবে না আপনাকে। নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখে সংসার করবেন। চুপ করে তের কথাগুলো শুনে নিল জাংকুক। তের চোখ টলমল করছে। তের হাত তখনও জাংকুকের চুলের ফাঁকে বিচরণ করছে। তের নাক টেনে গলা ধরায় বলে, 2 দিনের মধ্যে বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিবেন আপনি। জাংকুক ছোট করে হিম বলে সাড়া দেয়। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে জাংকুকের। বেডের পাশে রাখা ঘড়িটার অ্যালার্ম বন্ধ করে কাত হয়ে শোয়া। দৃষ্টি যায় সোফা এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকা তের দিকে। দ্রুত চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড পর আবার তাকায়। না, সত্যি সত্যি তো তে বসে আছে।
এটা ওর চোখের ভুল না, স্মরণ হয় রাতের কথা। জ্বর এসেছিল, এখানে এভাবে ঘুমিয়ে আছে কেন? সারা রাত কি এখানেই ছিল? দৃষ্টি স্থির সোফায় ঘুমিয়ে থাকা তেয়ের দিকে। এর আগেও বহুবার জ্বর এসেছিল, গতকালের চেয়ে খারাপ অবস্থা হয়েছে। না খেয়ে থেকেছে, খালি পেটে মেডিসিন খেয়েছে। খাবার অর্ডার করলেও সেসব ফ্ল্যাটে পড়েই নষ্ট হয়েছে। একবার জ্বর উঠলে সহজে নামতো না। জাঙ্কুকের জ্বর, জাঙ্কুকের মতোই ঘাড় তেরা জেডি। এখন আবার জ্বর উঠেছে, মাথা ব্যথা কমলেও মাথা ঝিমঝিম করছে। আগামী 3 দিন হসপিটালে যেতে হবে না। ছুটি নিয়ে এসেছে। শোয়া থেকে উঠে বসে, তারপর তের সামনে এসে দাঁড়ায়। তে বলে কয়েকবার ডাকে। তে চোখ মেলে তাকায়, জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সোজা হয়ে বসে। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, কেমন লাগছে শরীর এখন? এখন কি জ্বর আছে শরীরে? একটু একটু, তুমি বেডে গিয়ে ঘুমাও। অসুস্থ শরীর নিয়ে উঠেছেন কেন? ফ্রেশ হব বলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। তে বসা থেকে উঠে দাঁড়ায়, ফোনটা হাতে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। দ্রুত ফ্রেশ হয়ে রান্না করার জন্য কিচেনে যায়। জাঙ্কুকের পছন্দের সবকিছু রান্না করতে শুরু করে। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে বেডে বসে হেলান দিয়ে ফোন হাতে নিয়ে খাবার অর্ডার করতে নেয়। কি মনে করে আবার অর্ডার না করেই ফোন রেখে দেয়। বেড থেকে নেমে দুলতে দুলতে রুম থেকে বেরিয়ে আসে, এগিয়ে যায় কিচেনের দিকে। আপনি এখানে কেন? কফি খাবো। সোফায় গিয়ে বসেন, আমি নিয়ে আসছি। কয়েক মিনিট পর কফি বানিয়ে কিচেন থেকে বেরিয়ে এসে দেয়। সোফায় বসে থাকা জাঙ্কুকের হাতে কফির মগটা দিয়ে আবার কিচেনে ফিরে আসে। 7টার পর পর রান্না শেষ হয়ে যায়। সব কিছু ডাইনিং টেবিলে সাজিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসে। চলেন খাবার খাবেন। চুপচাপ উঠে দাঁড়ায় জাঙ্কুক। তের আগে আগে গিয়ে চেয়ার টেনে বসে। অবাকের পর অবাক হচ্ছে তে। ভেবেছিল খাবার খেতে বলার পর বরাবরের মতোই নাক মুখ কুচকে বলবে, তোমার খাবার তুমি খাও। অবাকের রেশ ধরেই নিজেও একটা চেয়ার টেনে বসে। দুজনের জন্যই খাবার বেড়ে নেয় 2 প্লেটে। চুপচাপ খাওয়া শুরু করে দুজন। আপনাকে রাতে কি বলেছিলাম মনে আছে? আমি বাংলাদেশে ফিরে যাব। আগামী কালকের মধ্যে সব কিছু ব্যবস্থা করে দিবেন আপনি। টাকা নেই আমার কাছে। মানে আপনার কাছে টাকা নেই সেটা আমার বিশ্বাস করতে হবে? আর আপনি নিজেই কালকে বলেছিলেন। হ্যাঁ, মনে নেই কখন বলেছি? জ্বরের ঘরে বোধহয় উল্টাপাল্টা বলেছি। আপনি জ্বরের ঘরে কিছুই বলেনি, সব সজ্ঞানই বলেছিলেন। আর অত শত বুঝি না, আমি যেভাবে পারবেন সেভাবেই ব্যবস্থা করে দিবেন। 1 মাস ওয়েট করতে হবে। এবার তের মেজাজ গরম হয়, রাগে সুরে বলে ওঠে, আপনি কি চাইছেন খোলাসা করে বলবেন একটু? আপাতত পেট ভরে খেতে চাইছি। আমি থাকবো না এখানে। তাহলে রুমে গিয়ে শুয়ে থাকো। এই দেশে থাকবো না। এটা তো তোমার বাংলাদেশ না যে বললাম আর ফুরুত করে উড়ে চলে গেলাম। সন্ধ্যার পর সায়নও আসে জাঙ্কুকের ফ্ল্যাটে এবং তের জন্য স্পেশাল কিছু চকলেট নিয়ে আসে। তারপর রাতে একসাথে 3 জন মিলে মুভি দেখে। পরের দিন সকালে রান্না বান্না শেষ করতে করতে প্রায় 11টা বেজে যায়। তাড়াহুড়ো করে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখে জাঙ্কুকের রুমের সামনে যায়। তারপর জাঙ্কুকের রুমে প্রবেশ করে। পুরো রুম অন্ধকারে তলিয়ে আছে। এখনো মনে হচ্ছে এখনো বোধহয় মাঝরাত। এগিয়ে গিয়ে লাইট অন করে ফ্লোরের দিকে তাকিয়ে তের চোখ কপালে উঠে যায়। রুমের প্রায় অর্ধেক জিনিস এলোমেলো করে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাকায় বেডের দিকে। বালিশ সারা ব্ল্যাঙ্কেট দিয়ে মাজা অবধি ঢেকে উপর হয়ে ঘুমিয়ে আছে জাঙ্কুক। 3টা বালিশই ফ্লোরে পড়ে আছে। বেডে শুয়েও আছে এলোমেলো হয়ে। তে বালিশ 3টা তুলে বেডের এক পাশে রাখে। জাঙ্কুকের মাথার কাছে দাঁড়িয়ে বেশ কয়েকবার ডাক দেয়, একটু আগে মাত্র ঘুমিয়েছি, জ্বালাবে না তো এখন? সকালে 8টার পর ঘুমিয়েছি। তে একটু ভুরু কুঁচকে তাকায়, তারপর বলে ওঠে, রাতে মাথায় ভূত চড়ে বসেছিল নাকি? রুমের এই অবস্থা কেন? জাঙ্কুক নিজেও ফ্লোরের দিকে তাকায়। সত্যি বলতে তো রাগে এই অবস্থা করেছিল, কিন্তু কিসের জন্য রাগ হচ্ছিল জাঙ্কুক নিজেই বুঝতে পারেনি। একে তো রাগ হচ্ছিল, তার উপর আবার ঘুম আসছিল না। শেষে মেজাজ ঠান্ডা করার জন্য রুমের 12টা বাজিয়েছিল। এখনও ঘুম ছাড়েনি, মাথা ভারবার হয়ে আছে। আর একটু ঘুমাতে পারলে ভালো লাগতো। তে বালিশ আর ব্ল্যাঙ্কেট জায়গা মতো রাখতে রাখতে বলে, যান ফ্রেশ হয়ে আসেন, খাবার খেয়ে মেডিসিন খাবেন, নয়তো আবার জ্বর বেড়ে যাবে। আমাকে নিয়ে অত ভাবতে হবে না তোমার। তাহলে কাকে নিয়ে ভাববো? জানি না আমি জানি সে আসলে তাকে নিয়ে ভাববো। এখনকার মতন আপনাকে নিয়ে ভাবি। আপনাকে নিয়ে ভাবার মতন তো আর কেউ নেই এখন। তে চিৎকার না করে ওয়াশরুমে যান, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। রাগে গজগজ করতে করতে বেড থেকে নেমে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় জাঙ্কুক। জাঙ্কুকের রুমের সব কিছুতে গুছিয়ে রাখতে শুরু করে। তারপর দুজন ডাইনিং টেবিলে খাবার খেতে বসে। জাঙ্কুককে দেখে বোঝা যাচ্ছে তের উপর ভীষণ চটে আছে। সন্ধ্যার পর সায়ন ওদের ফ্ল্যাটে আসে। সায়নের হাতে 2টো প্যাকেট রয়েছে। প্যাকেট দুটো তের দিকে এগিয়ে দেয়। এগুলো কেন আনলেন? আমার খেতে ইচ্ছে করছিল, তারপর ভাবলাম প্যাকেট করে নিয়ে যাই, তোমার আর জাঙ্কুকের সঙ্গে খাবো, তাই নিয়ে এসেছি। একা একা খাওয়ার চেয়ে কয়েকজন মিলে খাওয়া অনেক বেশি ভালো লাগে। সায়নের কথা শুনে মুচকে আসে তে। সায়নও ভুল কিছু বলেনি, একা খাওয়ার চেয়ে কয়েকজন মিলে খেলে আসলেই ভালো লাগে। অতবার জিজ্ঞাসা করে জাঙ্কুক কোথায়। তে
বলে তার রুমেই আছে। আচ্ছা তুমি এগুলো প্লেটে বেড়ে নাও, আমি জাংকুককে ডেকে নিয়ে আসছি। এইদিকে তে কিচেনে শশা কাটতে গিয়ে নিজের হাতের কিছুটা অংশ কেটে ফেলে। সাথে সাথে সায়নও দৌড়ে আসে তের কাছে। এদিকে জাংকুক ওয়াশরুমে ছিল। ওয়াশরুম থেকে এসে দেখে সায়ন আর তে মুখোমুখি সোফায় বসে আছে। সায়নও কটন দিয়ে তের হাতে রক্ত পরিষ্কার করছে আর তেকে বারবার জিজ্ঞাসা করছে ব্যথা করছে কিনা। জাংকুক আর এগোয় না, ওখানেই দাঁড়িয়ে রইল। তের হাত কেটেছে। তে ওকে না ডেকে ওর বন্ধুকে ডেকেছে। ওর থেকে সায়নও বড় হয়ে গেছে, ওকে ডাকা যেত না একবার? সায়নকে কেন ডাকতে হবে? চোখ মুখ শক্ত করে সোফায় বসে থাকা দুজনের দিকে তাকিয়ে রইল। ইচ্ছে তো করছে সায়নকে তুলে ফ্ল্যাটের বাইরে নিয়ে ফেলে দিয়ে আসতে আর তেকে ধরে উত্তম মাধ্যম দিতে। হাজব্যান্ডকে না ডেকে ফ্রেন্ডকে ডেকেছে, তাও কার ফ্রেন্ড? তে নিজের ফ্রেন্ড তো না। আর সায়নকেও বলিহারি, ওর ফ্রেন্ড হয়ে ওকে ছেড়ে সারাদিন ওর বউয়ের সাথে পটর পটর করে। ও যে ওর ফ্রেন্ড সেটা সায়নও ভুলেই গেছে। ফ্ল্যাটে আসার পর থেকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত শুধু তে আর তে। ভীষণ রাগ হচ্ছে, রাগে ফোঁস করতে করতে আগের জায়গায় দাঁড়িয়ে রইল। একবার সায়নও এখান থেকে বের হোক, তারপর দেখাবে মজা। জামাইকে ছেড়ে জামাইয়ের বন্ধুকে ডাকা হচ্ছে। রাতের খাওয়া শেষ হওয়ার পরই সায়নও চলে যায়। তে প্লেট বাটিগুলো গুছিয়ে কিচেনে রেখে আসে। রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই জাংকুক খপ করে তের হাত ধরে ফেলে। খুব সাহস বেড়েছে তোর, তাই না? সাহসের কি কলাম আবার? আমার একটু সাহস নেই। আমার কলেজা এইটুকু কলেজা নিয়ে আপনার মতো বাঘের সামনে সাহস দেখানোর সাহস আছে নাকি আমার? নেই তো। এখন ছাড়েন হাত। হাত কেটেছে কিভাবে? শশা কাটতে গিয়ে। আমাকে না ডেকে সায়নকে কেন ডাকলি? আশ্চর্য, আমি কেন ডাকতে যাব তাকে? সে এসেছিল খাবারগুলো নিয়ে, আর তখন আমি শশা কাটতে গিয়ে হাতটা কেটে যায়। আমাকে কেন ডাকলি না? আমি তো কাউকেই ডাকিনি। হাত ছাড়ুন। ডাকাতের মতো চেপে ধরেছেন কেন? ব্যথা পাচ্ছি। তের হাত ছাড়লো না জাংকুক, বরং হাত ধরে রেখে উঠে দাঁড়ালো। হাতের কবজি মুঠো করে ধরে টেনে নিয়ে এগিয়ে যায় কিচেনের দিকে। ওদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোনো কথা বলে না জাংকুক। তের হাত ধরে রেখে কিচেনের লাইট অন করে, তারপর বেসিনের সামনে এসে দাঁড়ায়। এক চুলও নড়বি না, আছাড় মারবো তাহলে। জাংকুকের রাগী গলার স্বর শুনে মুখ তুলে ওর দিকে তাকাইতে এমন রেগে আছে কেন? রেগে যাওয়ার মতন কি করেছে? তের আঙুলের ব্যান্ডেজ খুলতে শুরু করে জাংকুক। আরে কি করছেন? ব্যান্ডেজ খুলছেন কেন? ব্যথা লাগছে, ছাড়ুন বলছি। বলেই হাত টানাটানি শুরু করে তে। জাংকুক শক্ত করে ধরে ব্যান্ডেজ খুলছে। পুরোপুরি ব্যান্ডেজ খুলে আঙুলের দিকে দৃষ্টি স্থির করে। বেশ খানিকটা কেটে গেছে। ট্যাপ অন করে পানির নিচে তের হাত ধরে রাখে। ঘষে ঘষে হাতটা ধুতে শুরু করে, যেন হাত থেকে কিছু তোলার চেষ্টা করছে। আমার হাতে কোনো নোংরা ময়লা নেই। হাত এভাবে ধুচ্ছেন কেন? ব্যথা পাচ্ছি তো, ছাড়ুন। পানির সংস্পর্শে এসে ক্ষত স্থান ভিজে হা হয়ে গেছে আবার। ডাক্তার হয়ে কসাইয়ের মতো আচরণ করছেন কেন? ও বুঝেছি, আপনি তো ধরতে গেলে এক প্রকার কসাই। আপনার আর তাদের মধ্যে পার্থক্য শুধু আপনি সেলাই করেন আর ওরা করে না। একটু চুপ থেকে আবার বলে, একটু দয়ামায়াও নেই নাকি অন্তরে? এভাবে ব্যথা দিচ্ছেন কেন? ডাক্তাররা তো দয়ামায়াহীন পাষাণ হৃদয়ের হয়, আপনিও তাই। একটু দয়ামায়া নেই আপনার মনে। সায়নোর কাছ থেকে দয়ামায়া জন্মানোর ট্রেনিং নেবেন। রেগে তের মুখের দিকে তাকায় জাংকুক। হাত ধরে টেনে আবার ড্রয়িং রুমে নিয়ে আসে। সোফায় বসিয়ে টি টেবিলের উপর থেকে টিস্যু পেপার নিয়ে তের পুরো হাত মুছে দিয়ে ফার্স্ট এড বক্সটা খুলে তারপর ভার্ডিন লাগাতে শুরু করে ক্ষতস্থানে। তে চিৎকার করা শুরু করে। তের চিৎকার শুনে তড়িৎ গতিতে ওর মুখের দিকে তাকায় জাংকুক। তারপর আবার হাতের দিকে তাকিয়ে আঙুলের ক্ষতস্থানে ফু দিতে শুরু করে। কয়েক সেকেন্ড পর ফু দেওয়া বন্ধ করে তের মুখের দিকে তাকায় চিবিয়ে চিবিয়ে বলে, ভার্ডিন লাগালে জলে। তে দাঁত কেলিয়ে হেসে বলে, ব্যথা করছে। আঙুল কাটার সময় মনে ছিল না ব্যথা করবে? কাটাকাটি করার সময় মন কোথায় থাকে আপনার কাছে? মনে মনে বাক্যগুলো বলে। জাংকুক পুনরায় ভায়োলিন লাগিয়ে অয়েন্টমেন্ট লাগায়, তারপর ব্যান্ডেজ করতে শুরু করে। তে সুর ধরে বলে, জলে জলে। আবার তের মুখের দিকে তাকায়, কোথায় জলে? তে ডান হাত তুলে এক আঙ্গুল জাংকুকের বুকের বাঁ পাশে ঠেকিয়ে বলে, এখানে। জাংকুকের নিজের বুকের বাঁ পাশে তাকায়, আবার তের মুখের দিকে তাকায়, তারপর পুনরায় ব্যান্ডেজ বাতে বাতে বলে, গ্যাসের সমস্যা হয়েছে হয়তো, গ্যাসের মেডিসিন খা, ঠিক হয়ে যাবে। তে মনে মনে আওড়ায়, বেটা আনরোমান্টিক খাটাস, জ্বলছে তো তোর বুকে, আমার না, সেজন্য তো এমন করছিস। তে মুখ ফুটিয়ে বলে ওঠে, আমি কাল বাংলাদেশে ফিরে যাচ্ছি। টাকা কোথায় পেলি? কে দিয়েছে? কেউ দেয়নি, তবে আগামীকাল দেবে। কে? সায়নো। জাংকুক রেগে বলে, তুই ওর কাছে টাকা চেয়েছিস কেন? একেবারে নিচ্ছি নাকি বাংলাদেশে ফিরেই ব্যাক করে দিব? তুই চাইবি কেন ওর কাছে? আপনি তো দিবেন না, আমি কি করব তাহলে? বাড়ি থেকেও কেউ দেবে না। এখন টাকা জোগাড় করতে রাস্তায় ভিক্ষা করতে নামবো নাকি?
বেশি বেশি বলছিস কিন্তু তে। একদম না, কমই বলেছি। আপনার ফ্ল্যাটে এতদিন ধরে রয়েছি, তাই যাওয়ার আগে আপনাকে বলে গেলাম। এখন আমি ঘুমাতে যাই, ভোরে দ্রুত ঘুম থেকে উঠতে হবে বলি সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, ধীর পায়ে এগিয়ে যায় নিজের জন্য বরাদ্দকৃত রুমের দিকে। থপ করে বসে রইল জাংকুক। রাগে মাথা ফেটে যাচ্ছে, কত বড় সাহস এই মেয়ের। ঘড়ির কাঁটা 12টা পার হয়ে যায়। সোফা থেকে উঠে দাঁড়ায় জাংকুক, বড় বড় কদমে এগিয়ে যায় তের রুমের সামনে। রুমে ঢুকে তের দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। ঘুমের মধ্যে তেকে একটা নিষ্পাপ শিশুর মতো লাগছে। তের গায়ের উপর থেকে চাদর টেনে সরিয়ে নেয়, নড়ে চড়ে উঠে আবার শান্ত হয়ে যায় তে। হাত বাড়িয়ে তেকে জাংকুক তেকে কোলে করে নিজের রুমে নিয়ে আসে, তারপর বেডে শুয়ে দেয়। এদিকে তের জ্ঞান ফিরতে জিজ্ঞাসা করে বসে, আপনি এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? মতলব কি আপনার? তের সাথে সাথে উঠে ডোর খোলার জন্য উদ্যত হয়। পেছন থেকে জাপটে ধরে জাংকুক জড়িয়ে ধরে রেখেই উঁচু করে বেডের দিকে এগিয়ে যায়। এমন ভাবে ধরেছে যে তের সাধ্য নেই এই বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করার। শেষ পর্যন্ত নিজেকে মুক্ত করতে পারে না। একজন শক্তিশালী যুবকের হাত থেকে মুক্তি পাওয়া কি এত সহজ? নিজেকে মুক্ত করতে না পেরে জাংকুকের বুকের সাথে লেপ্টে রইল তে। শক্তি ফুরিয়ে গেছে এখন দুজনেই চোখ। পুরো রুম নিশ্চুপ নিস্তব্ধ, কোনো শব্দ নেই রুমে, শুধু শোনা যাচ্ছে দুজনের দ্রুত ফেলা নিঃশ্বাসের শব্দ। চুপ থাকতে থাকতে হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠেতে হক চকিয়ে যায় জাংকুক। দ্রুত হাতের বাঁধন আলগা করে বলে, সরি, আমি এত শক্ত করে ধরতে চাইনি। ব্যথা পেয়েছো? তের কান্না কমে না, উল্টো ধীরে ধীরে বাড়তে থাকে। তের চোখের পানিতে জাংকুকের টি শার্ট ভিজে যাচ্ছে, ভেজা ভেজা অনুভব হচ্ছে বুকে। কাঁদছো কেন? কি হয়েছে? অনেক ব্যথা পেয়েছো? ভুল হয়ে গেছে, এত শক্ত করে ধরতে চাইনি আমি। কোথায় ব্যথা পেয়েছো দেখি? তে তবুও কথা বলে না, জাংকুকের বুক থেকে মুখও তোলে না। কত শক্ত করে ধরেছে যে মেয়েটা ব্যথা পেয়ে কেঁদিয়ে দিল। রাগের মাথায় এত শক্ত করে ধরা উচিত হয়নি। জাংকুক তের পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়, পুনরায় পিঠে হাত বুলিয়ে বলে, কান্না বন্ধ করো তে। তের কান্না বন্ধ হয় না, কান্নার জোর বাড়ে আরো। হাতের বাঁধন শক্ত হয়, শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে জাংকুককে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। জাংকুক বুঝতে পারছে না কিভাবে তের কান্না বন্ধ করবে, তাই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আস্তে আস্তে তের কান্নার বেগ কমতে থাকে, কিন্তু এখনো আগের মতো শক্ত করে জড়িয়ে ধরে আছে জাংকুককে। কোথায় কোথায় ব্যথা পেয়েছে দেখিতে তে বুক থেকে মুখ তুলে মুখ উঁচু করে তাকায় জাংকুকের মুখের দিকে। ফর্সা চোখ মুখ লাল হয়ে গেছে। জাংকুক তের চোখের পানি মুছে দেয়। কি হয়েছে? আপনি ভীষণ খারাপ। আমি জানি আমি খারাপ। এখন বলো কোথায় ব্যথা পেয়েছো? তে নিজের বুকের বাঁ পাশে আঙুল ঠেকিয়ে বলে, এখানে। আমি এটা শক্ত করে চেপে ধরতে চাইনি, আরো শক্ত করে চেপে ধরুন। পারলে আপনার বুকের ভেতর নিয়ে নিন। আপনি শক্ত করে চেপে ধরাতেই তো ব্যথা কমেছে বলি আবার জাংকুকের বুকে মুখ গুজেতে রসকসহীন। জাংকুক থ হয়ে দাঁড়িয়ে রইল কিছু সময়। তের কথাগুলো বুঝতে সময় লাগে ওর। যখন বুঝতে পারে তখন চোখ দুটো বড় বড় হয়ে যায়। তবে জড়িয়ে ধরে থাকতে ওর মন্দ লাগছে না, অনেক বেশি ভালো লাগছে এভাবে থাকতে। দু হাতে আবার জড়িয়ে ধরে তেকে। এভাবে জড়িয়ে ধরে থেকেই অনেকটা সময় পেরিয়ে যায়। কতটা সময় পেরিয়ে গেছে জানা নেই দুজনের। তে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কেন কাঁদছে তে জানে না, কিন্তু ওর কান্না পাচ্ছে ভীষণ। জাংকুক জড়িয়ে ধরার পর প্রথমে রাগ উঠলেও শান্ত হয়ে ওর বুকে লিপ্টে থাকার কিছু সময় পর থেকে ভালো লাগছিল। আর হঠাৎ করে ভীষণ কান্নাও পাচ্ছিল। এখনো কান্না পাচ্ছে, নিজেকে থামাতেই পারছে না। জাংকুক তেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বেডে বসায়। সেন্টার টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে তেকে খাওয়ায়। তের হাত সহ পুরো শরীর থরথর করে কাঁপছে। পানির গ্লাসটাও ঠিকভাবে ধরতে পারছে না। জাংকুক নিজেও পানি খায়। জাংকুকের কেমন মায়া হচ্ছে ভেজা চোখ দুটো দেখে। তে, তুমি সত্যি সত্যি আগামীকাল চলে যাবে? কি মনে হচ্ছে? আমি তো কারোর মনে কথা বুঝতে পারি না, এই ক্ষমতা আমার নেই। বোঝার চেষ্টা করলে হয়তো বুঝতে পারবো, তবে কখনো বোঝার চেষ্টা করি না। আমি নিজের মনের কথাই তো বুঝতে পারি না, সেখানে তোমার মনের কথা কিভাবে বুঝবো? তে কিছু বলে না। সাইনোর থেকে তুমি সত্যি টাকা চেয়েছো? এখনো চুপ রইল তে। কথা বলো, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমার সাথে রাখার জন্য। এখন থেকে তুমি আমার সাথে এই রুমেই থাকবে। হঠাৎ এমন সিদ্ধান্ত? বেড থেকে নেমে তের সামনে হাঁটু মুড়ে বসে জাংকুক। তের দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি চাই না তুমি আমার থেকে দূরে যাও। আমি জানি আমার উপর রেগে আছো তুমি, আর রেগে থাকাটাও স্বাভাবিক। হাজব্যান্ড হওয়ার সত্ত্বেও আমি তোমার কোনো দায়িত্ব পালন করিনি, তোমার হক আদায় করিনি। তুমি তো ছোট থেকেই জানো আমি কেমন স্বভাবের। আমার যা মনে হয়েছে, যেমন মনে হয়েছে তাই করেছি, তেমনই করেছি। অন্যের কথা খুব কমই শুনেছি আমি। জোর করে বিয়েটা দেওয়ার কারণে আমি মেনে নিতে পারছিলাম না, আর আমার এখন বিয়ে করার ইচ্ছেও ছিল না। রাগ আর জেদের কারণে তোমাকে মেনে নিতে পারছিলাম না। এখন মেনে নিয়েছেন? কিছুক্ষণ চুপ রইল জাংকুক। মেনে নিয়েছে কিনা জানি না,
তবে এখন থেকে তুমি আমার সাথেই থাকবে, এই রুমে থাকবে, আমার সাথে ঘুমাবে। আজকে হঠাৎ এগুলো বলছেন কেন? মাথা খারাপ হয়েছে নাকি, নাকি নেশা করেছেন? কিছু হয়নি, আমি একদম সজ্ঞানে আছি। কিন্তু আমি আপনার সাথে আর থাকবো না। বিয়ে করার সময় মনে ছিল না তখন বিয়ে কেন করলি? বিয়ে যখন করেছিস তখন আমার সাথে থাকতে হবে, আমাকেই মেনে নিতে হবে। দুজনকে জোর করে বিয়েটা দেওয়া হয়েছিল, তখন আপনি কেন আটকাননি বিয়ে? আপনি কেন বিয়ে করেছিলেন? আপনি মেনে নিতে পেরেছিলেন আমাকে, তাহলে আমি কেন মেনে নিব? গলার জোর বেড়েছে এখন, আগে কম ছিল নাকি? আমার বুকে মুখ গুজে কাঁদলি কেন? আপনি বুকে চেপে ধরেছিলেন কেন? আমি ধরবো বলেই কি তোর কাঁদতে হবে? আমার বুকে মুখ গুজে কেঁদে নিজের কষ্ট কমানি, আর এখন আমাকে ছেড়ে চলে যাবি? আমার কথা বাড়াতে একদম ইচ্ছে করছে না। যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন। ডিভোর্স না হলে তো দ্বিতীয় বিয়ে করতেও পারবো না। দ্বিতীয় বিয়ে করার কথা ভেবেও ফেলেছিস? ভাববো না? আপনার জন্য কি সারা জীবন এভাবেই পার করে দিব? সামনে আমার একটা সুন্দর ফিউচার আছে, সেটা কেন আমি নষ্ট করবো আপনার জন্য? তোকে আমি ডিভোর্স দেব না, আমি আপনার সাথে থাকবো না। আর যাই হোক, এভাবে সংসার হয় না। এক ছাদের নিচে থাকলেই তো ভালো থাকা যায় না, ভালো থাকার জন্য অনেক কিছু করতে হয়। আপনি কখনো করেছেন আমার জন্য? আমি কেন থাকবো আপনার সাথে? নিজের প্রয়োজনে আমাকে ব্যবহার করতে চান, তাই না? আমি বাংলাদেশে ফিরে খুব তাড়াতাড়ি আবার বিয়ে করব। বিয়েতে আপনাকে দাওয়াতে দেব, ছুটি নিয়ে তারপর দাওয়াত খেয়ে আসবেন। পারলে বাসরটাও সাজিয়ে দিয়ে আসবেন। দোয়া করব আপনার জন্য, যেন খুব শীঘ্রই আপনিও বিয়ে করতে পারেন আর এক খালি বাচ্চা জন্ম দিতে পারেন। আপনিও দোয়া করবেন আমাদের জন্য, যেন আমাদেরও 1 ডজন বাচ্চা হয়। জাঙ্কুকের মুখের রং কেমন ফ্যাকাশে হয়ে যায়। আচমকা তের হাত ছেড়ে কোমর জড়িয়ে ধরে শক্ত করে। 2 হাতের মধ্যে চুল পরিমাণ ফাঁক নেই। তে জাঙ্কুকের বাহুতে ধাক্কা দিয়ে বলে, কি করছেন? ছাড়ুন। অন্যের হুবু বউকে এভাবে কেন জড়িয়ে ধরছেন? লজ্জা শরমে মাথা খেয়েছেন নাকি? আমি ছাড়া কেউ তোকে টাচ করতে পারবে না। তোকে স্পর্শ করার অধিকার শুধু আমার। তুই আমার বউ, তুই অন্যের বউ হতে যাবি কেন? বিয়ে আর ছোঁয়া তো দূরে থাক, তোর আশেপাশে যে আসবে তাকে ধরে ধরে আইসিইউতে পাঠাবো আমি। তুই শুধু আমার। আসছে, ছাড়ুন বলছি। 3 কবুল বলে বিয়ে করেছি, রেজিস্ট্রি পেপারে সাইন করেছি, 3 শতাধিক মানুষের সামনে বিয়ে করেছি তোকে। তুই আমার বউ। তুই সারা জীবন আমার সাথে থাকবি। থাকবো না, ভোর হলেই চলে যাবো আমি। তখন সারা জীবন আমার করে হেডিয়ে মরলেও লাভ নেই। ছাড়ুন, এখন ব্যাক করতে হবে। শান্তি মতো একটু ঘুমাতেও পারলাম না। এতগুলো দিন জ্বালিয়েও শান্তি হয়নি আপনার, শেষ রাতটাও জ্বালিয়ে মারছে। বলি কোনো রকমে জাঙ্কুকের হাত আলগা করে বেড থেকে উঠে দাঁড়ায়। দূরের দিকে পা বাড়াতে জাঙ্কুক তের পা জাপটে ধরে, আমাকে ছেড়ে যাবি না তে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তুই যা বলবি, যেই শাস্তি দিবি সব মাথা পেতে নেব আমি, কিন্তু তুই আমাকে ছেড়ে যাস না। আমি নিজেকে পরিবর্তন করব, তুই যেভাবে বলবি সেভাবেই চলবো। আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না। আমি মরে যাবো তে, তুই অন্য কারো হলে আমি সত্যিই মরে যাব। জাঙ্কুক এভাবে পা জড়িয়ে ধরবে কল্পনা করে নিতে। এমন আচরণে থ হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক হাঁটুতে ভর করে ওর হাঁটু জড়িয়ে ধরে মাজার সাথে মাথা ঠেকিয়ে একই বাক্য জপ করে চলেছে। নিচু হয়ে জাঙ্কুককে সরানোর চেষ্টা করে বলে, কি করছেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে পা জড়িয়ে ধরেছেন কেন? পা ছাড়ুন। না, ছাড়বো না। তুই আগে বল, তুই আমাকে ছেড়ে যাবি না? তুই অন্য কারো বউ হবি না, তুই শুধু আমার বউ। তুই আমার কাছেই থাকবি। না, থাকবো না। ছাড়ুন, জীবনেও ছাড়বো না। এভাবে বসে ধরে রেখেই মরে যাব, তাও ছাড়বো না। আমি মরে গেলেও তুই শুধু আমার হয়ে থাকবি। তোকে ছোঁয়ার অধিকার যদি কারো থাকে, সেটা শুধুমাত্র এই জীবন জাঙ্কুকের। দেখুন ডাক্তার, আপনার সাথে এসব যায় না। আপনার পার্সোনালিটি এমন না। আমাকে ছাড়ুন আর নিজের আসল রূপে ফিরুন। আরে রাখ তোর পার্সোনালিটি। আসল রূপ আর পার্সোনালিটি ধুই আমি পানি খাবো নাকি? তুই এমন কেন করছিস তে? তুই তো আমার সম্পর্কে অবগত, বল। আমি চাইলেও নিজের অনুভূতি কাউকে বোঝাতে পারি না, কারো অনুভূতি বুঝতে পারি না, নিজের অনুভূতিও বুঝতে পারি না। তুই আমাকে হার্টলেস বলিস না? আমি আসলেই হার্টলেস মানুষ, তাই তো এতদিনও তোকে বুঝতে পারিনি। যখন তোকে বুঝতে পারলাম তখন নিজের ইগোর কারণে তোকে বোঝাতে পারলাম না। তুই তো জানিস আমার ইগো বেশি। পুরনো সব কিছু বাদ, তুই আমার কাছে থেকে যা। কষ্ট হলে একটু মানিয়ে নিবি। আমি চেষ্টা করবো নিজেকে তোর মনের মতো করে তৈরি করতে। তুই অন্য কারো বউ হলে আমি মরে যাব। তোকে অন্য কেউ ছোবে আমি মানতে পারবো না। তোর আশেপাশে কাউকে সহ্য হয় না আমার। তুই আমার কাছ থেকে গিয়ে অন্য কারো বউ হবি, অন্য কেউ তোকে টাচ করবে, অন্য কেউ তোকে ভালোবাসবে। আমি কিভাবে সহ্য করবো তে? তোর ওই কথাগুলো শুনে আমার দম বন্ধ হয়ে আসছে। ওই কথাগুলো সত্যি হলে আমি শেষ হয়ে যাব। তুই ওই কথাগুলো আর জীবনে উচ্চারণ করবি না। আমি নিজের আগের সব অভ্যাস স্বভাব পরিবর্তন করব।
তোর জন্য নিজেকে পরিবর্তন করব। আমার জন্য কেন আপনি নিজেকে পরিবর্তন করবেন? আমি কি হই আপনার যে আমার জন্য নিজেকে পরিবর্তন করবেন? তুই জানিস না আমাদের সম্পর্ক কি? তুই আমার বউ, আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার অনন্তকালের সঙ্গিনী। তুই আমাকে ছেড়ে যাসটাতে। জাঙ্কুকের কথাগুলো শুনে তে ওর দিকে তাকিয়ে রইল। মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। জাঙ্কুকের বলা কথাগুলো মস্তিষ্কে রিপিট হচ্ছে বারবার। জাঙ্কুককে উপেক্ষা করার মতো সাধ্য আছে নাকি তের? কথাগুলোর মধ্যে কি ছিল? কি ছিল ওই কণ্ঠে? এই কথা, এই কণ্ঠ তো ডাক্তার জীবন জাঙ্কুকের না। তার কণ্ঠে এইসব বাক্য উচ্চারিত হতেই পারে না, অসম্ভব। শেষের বাক্যগুলোতে ছিল কাছে রাখার আকুলতা আর বেকুলতা, তীব্র মায়া আর ভালোবাসা। তে জাঙ্কুকের এলোমেলো অবিন্যস্ত চুলে হাত বুলায়। জাঙ্কুক মুখ তুলে তাকায়। দুই চোখে টলমলে পানি, চোখ দুটো কেমন লাল লাল হয়ে গেছে। এই জাঙ্কুককে তে আজ প্রথম দেখছে। এই জাঙ্কুকের সাথে সাক্ষাৎ আজকের আগে কখনো কোনোদিন হয়নি তের। তে জাঙ্কুকের দুই গালে হাত রাখে। তেও হাঁটুতে ভর করে বসে জাঙ্কুকের সামনে। জাঙ্কুকের হাত তখন তের পিঠে। জাঙ্কুকের দুই গালে হাত রেখেই বলে, ভালোবাসে না আমায়? মাথা জাগায় জাঙ্কুক। ভালোবাসে সে। তুই ভালোবাসিস না আমায়? বাসি তো, অনেক আগে থেকেই ভালোবাসি আপনাকে। বলিসনি কেন তাহলে? আপনিও তো বলেননি। তুই তো জানিস আমি কেমন, কিন্তু তুই তো আমার মতো না। তুই কেন বলিসনি? সব কিছুতেই তো তাড়ামি করিস। তাহলে তাড়ামি করে অধিকার খাটিয়ে কেন আমার কাছে আসিসনি? ভালোবাসতে কেন বাধ্য করিসনি? আপনি আমাকে অনেক কষ্ট দিয়েছেন, সব কিছুর জন্য সরি। আর কোনো কষ্ট পেতে দিব না। কখনো কোনো কষ্ট ছুতে পারবে না তোকে। তের চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি মুছে দেয় জাঙ্কুক। গালে হাত রেখে বলে, এত ভালোবেসো আমাকে একা ফেলে বাংলাদেশে ফিরে যেতে চাইছিলি কেন? কে যেতে চেয়েছে? কতক্ষণ আগেই তো বলে বাংলাদেশে ফিরে যাবে। ওটা তো এমনিই বলেছিলাম। বাংলাদেশে যদি ফিরেই যাব তাহলে এসেছিলাম কেন এত দূর? তুমি ফিরে যাচ্ছ না? না। তাহলে সাউনের কাছে টাকা চাওনি? না। মিথ্যে না বললে তো আপনি সত্যিটা বলতেন না। দিনের পর দিন আমাকে কষ্ট পেতে হতো। নিঃসঙ্গতায় ডুবে পাগল হয়ে যেতাম। আপনার অবহেলা, আমার দিকে ফিরে না তাকানো, আমার সাথে কথা না বলা, এই সব কিছু আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। সহ্য করতে পারছিলাম না আর। তার সিদ্ধান্ত নিয়েই বাংলাদেশে ফিরে যাব এমনটাই ভেবেছিলাম। তারপর মনে হলো আরো কিছুদিন দেখি, যদি আপনার মন পরিবর্তন হয়, যদি একটু মায়া জন্মে আমার জন্য, যদি একটু ভালোবাসেন। জড়িয়ে ধরে তেকে জাঙ্কুক, বলতে দেয় না আর কিছু। তের বলা কথাগুলো যেন তার বুকে আরো আঘাত হানছে। আর অবহেলা করব না, একটুও না। অনেক মায়া জন্মেছে তোমার প্রতি, অনেক ভালোবাসি তোমাকে। নিজেকে পুরোপুরি পরিবর্তন করে ফেলবো। আপনি যেমন আমি তেমনই আপনাকে ভালোবেসে ফেলেছি। শুধু একটু ভালোবাসাই চেয়েছি, ব্যাস এতটুকুই। আর বলতে পারে না তে। জাঙ্কুক নিজের উষ্ঠদয় দিয়ে তের উষ্ঠদয় চেপে ধরে। হঠাৎ আক্রমণে স্তব্ধ হয়ে বসে থাকে তে। কিছু সময় পেরিয়ে যায়। জাঙ্কুক ছেড়ে দেয় তেকে। তে যেন এখনো ঘরের মধ্যেই রয়েছে। অনেক ভালোবাসি তোকে তে, অনেক আদর করবো তোকে বলে জাঙ্কুক তার উষ্ঠদয় তের উষ্ঠদয়ের সাথে চেপে ধরে। এই সময়ের সাথে সাথে রেসপন্স করতে থাকে। রেসপন্স পেয়ে জাঙ্কুক আর নিজেকে সামলাতে পারে না, আর শক্ত করে ধরে তেকে। একই সাথে ধরে তেও। শ্বাস ফুরিয়ে এলে দুজনই দুজনকে ছেড়ে দেয়। জোরে জোরে শ্বাস টেনে নেয় দুজনেই। জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তেকে পাজা খুলে বেডে শুয়ে দেয়। বড় লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে নেয় জাঙ্কুক। গায়ে টি শার্ট খুলে ফ্লোরে ফেলে দেয়। আল কষে তের উপর ছেড়ে দেয় নিজের ভর। তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমাদের না হওয়া বাসরটা আজ হলে তোমার কোনো আপত্তি আছে? তের কান গরম হয়ে ওঠে। মুখে বলতে পারে না কিছুই। দুই চোখ খিচে বন্ধ করে খামচে ধরে বেড কভার। জাঙ্কুক হাসে, মুখ তুলে তের মুখের দিকে তাকায়। বন্ধ চোখের পাতায় আলতো করে চুমু খায়। হালকা চোখ মিলে তাকায় তে। জাঙ্কুক হেসে মুখ এগিয়ে নেয় তের কানের কাছে। ফিসফিস করে বলে, নীরবতা সম্মতির লক্ষণ। তাহলে ধরে নিব তোমার সম্মতি আছে? তে তবুও কিছু বলে না। জাঙ্কুক আগের মতোই ফিসফিস করে বলে, যা ছিল আজ অপ্রত্যাশিত, অকল্পনীয়। আমাদের দুইজনের এই অযাচিত পূর্ণয় আজ পূর্ণতা লাভ করবে। জাঙ্কুকের ফিসফিস করে বলা কথাগুলো শুনে কেঁপে উঠে দেয়। আগামী বছর এই দিনে 1 ডজন বাচ্চাদের মধ্য থেকে একজন থাকবে তোমার কোলে। আল্লাহ তাআলা মুখ তুলে চাইলে দুজনও থাকতে পারে। আমার তো আবার এনার্জি কম না। তের কান গরম হয়ে ওঠে। কি নির্লজ্জ লোক রে বাবা! এটাই কি সেই জাঙ্কুক নাকি জিন ভূত ভর করেছে? রাত তো ফুরিয়ে যাচ্ছে। তোমার মাঝে ডুবে যেতে আর দশ হয়েছে না। ডুব দে সোনা বলে তের কানে নদীতে চুমু খায়। আবারও কেঁপে উঠে দেয়। লজ্জায় মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। জাঙ্কুক ঘাড় আলতো করে চুমু খায়, সাথে কামড়ও দিতে থাকে। তে অস্পষ্ট সুরে বলে ওঠে, আহ
আস্তে প্লিজ। জাংকুক বাঁকা এসে বলে ওঠে ফিসফিসিয়ে, সবে তো মাত্র শুরু বউ, এখনো তো ঠিক মতো শুরুই করতে পারলাম না। বলিতে ঠোঁট জোড়া আবার আঁকড়ে ধরলো। আস্তে আস্তে দুজনের নিঃশ্বাস ঘন হতে লাগলো। জাংকুক তের কপালে নিজের ঠোঁটে স্পর্শ দেয়, তারপর আস্তে আস্তে চোখ, গাল, ঘাড়ে মুখ ডুবায়। তে আর নিজেকে ধরে রাখতে না পেরে জাংকুকের চুল খামচে ধরে। জাংকুকও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জাংকুক তার উষ্ঠদয়ের ছোঁয়া তের গিরবা দেশে দিতে দিতে তের বক্ষের উপর থেকে জামা সরিয়ে নেয়। অন্য হাত দিয়ে তের সারা শরীরে বিচরণ করতে থাকে। তের শরীর যেন আগুনের ন্যায় জ্বলে উঠছে বারংবার। জাংকুক তের গলা থেকে নেমে তের বক্ষ বিভাজনে মাথা দেয়। কিছুক্ষণ এভাবে থেকে তের স্তম্ভে নিজের মুখ দিয়ে সুধাপান করতে থাকে কিছু সময়। এইদিকে তে চোখ খিচে বন্ধ করে নেয়। জাংকুক আস্তে আস্তে তার স্পর্শ আরো গাঢ় করে। তে সারা দেশ জুড়ে জাংকুক তার ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মত্ত হয়ে পড়ে দুজন দুজনের মাঝে। দুজনেই এক অনুভূতি উত্তেজনার মাঝে নতুনভাবে পরিচিত হয়। বাকিটা ইতিহাস, আর কিছু বলতে পারছি না গাইস। যাই হোক, তাদের দুজনের মিল হলো, আর এই গল্পের সমাপ্তি আমার এখানেই করতে হচ্ছে।